প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। নিউজিল্যান্ড সিরিজের জন্য টাইগার দল ঘোষণা কাল। সাইফ আফিফ কনফার্ম, অদল বদল না করার ইঙ্গিত। ব্ল্যাক ক্যাপ সিরিজে ব্যাটিং উইকেটের টোটকা, দ্রুতই আন্তর্জাতিক ম্যাচ ফিরছে ফতুল্লা, খুলনা আর বগুড়ায়। নিউজিল্যান্ড সিরিজের জন্য কাল ঘোষণা করা হবে টাইগারদের ওয়ানডে স্কোয়াড। যে সিরিজের দল নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ না করার ইঙ্গিত নির্বাচক প্যানেলের। তবে ইনজুরিতে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে তানজিম সাকিবের। দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজ বলেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে বাশার শান্ত, নাইম নাদিফের নির্বাচক প্যানেল। কয়েকদিন ধরেই মাঠের ক্রিকেট এবং ক্রিকেটারদের অনুশীলনের চাইতেও বিসিবির অভ্যন্তরীণ হ্যাপেনিং সংকটই ছিল আলোচনায়। তাই বলে খুব একটা বিশ্রাম পাননি ক্রিকেটাররা। স্কিল ক্যাম্প চলেছে টানা 6 দিন, শুক্রবার বিশ্রাম। তবে শনিবার দিনটা ভিন্ন এক কারণে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ঘোষণা করা হবে টাইগারদের ওয়ানডে স্কোয়াড। তাই তো আলোচনায় কারা থাকছেন, কারাই বা পড়ছেন বাদ। ভিন্ন একটা কারণেও এই স্কোয়াডটা গুরুত্বপূর্ণ, কারণ 1 এপ্রিল যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন প্রধান নির্বাচক হাবুল বাশার সুমন, নাইম ইসলাম, হাসিবুল হোসেন শান্ত আর নাদিফ চৌধুরীর 4 সদস্যের নির্বাচক প্যানেল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে যারা আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ঘোষণা করবেন কোনো দল, তাই তো কোনো অনলাইনে নয়, আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনেই জানানো হবে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে স্কোয়াড। বিসিবি সূত্রের খবর, সেই স্কোয়াড নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ করা হচ্ছে না, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে সবশেষ স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটাররাই সুযোগ পাচ্ছেন যেখানে। তাই তো আরও একটা সুযোগ পাচ্ছেন ওপেনার সাইফ হাসান। যদিও এই সিরিজ অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সাইফের জন্য হতে যাচ্ছে অ্যাসিড টেস্ট। এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগ পিএসএলে খেলছেন 6 জন বাংলাদেশি ক্রিকেটার, যাদের মধ্যে তানজিদ তামিম, শরীফুল, নাহিদ রানা এবং রিশাদের এনওসি অনাপত্তিপত্র রয়েছে 12 এপ্রিল পর্যন্ত। এই 4 জন যে ওয়ানডে স্কোয়াডে থাকছেন সেটা মোটামুটি নিশ্চিত। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ না খেলতে পারা তানজিম সাকিব হয়তোবা সুযোগ পাচ্ছেন না প্রথম 2 ওয়ানডেতে। শঙ্কা রয়েছে আরেক পেসার হাসান মাহমুদকে ঘিরেও। রিপন মণ্ডল আলোচনায় থাকলেও জানা গেছে ওয়ানডে নয়, হয়তোবা টি20-র বিবেচনায় থাকবেন তিনি। ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াড জমা পড়েছে বিসিবিতে, তবে অন্যান্য বারের চাইতে ব্যতিক্রম তামিম ইকবালের বোর্ড। জানা গেছে দল নির্বাচনে নির্বাচক প্যানেলকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে তারা। তবে 2027 ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় খুব একটা রিস্ক নিতেও চায় না এই নির্বাচক প্যানেল। তাই তো 3 ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির দলই দেখা যেতে পারে বাংলাদেশ স্কোয়াডে। একটা স্টার্ট হবে নিউজিল্যান্ডের সাথে, একটা বড় টিমের সাথে। সো অবশ্যই চ্যালেঞ্জিং। সো টিম ভালো করলে অলমোস্ট গোছানোই আছে। লিপু ভাই তো করেই গেছে, আমরা হয়তো কাজটা স্টার্ট করার সাথে সাথে সিরিজটা শুরু হচ্ছে। 13 এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। 17 এপ্রিল 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। প্রথম 2টো ওয়ানডে হবে মিরপুরে, শেষটা চট্টগ্রামে। মাহবুব লিমন, স্টার নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। চিরচেনা স্পিনিং উইকেটের ধারণা থেকে বের হতে চায় বিসিবির নয়া গ্রাউন্ডস কমিটি। নিউজিল্যান্ড সিরিজে ব্যাটিং সহায়ক উইকেটের ইঙ্গিত চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর। ভবিষ্যতের ভাবনায় দ্রুততম সময়ের মধ্যে খেলা ফেরাতে চান দীর্ঘ সময় অযত্নে পড়ে থাকা খুলনা, বগুড়া আর ফতুল্লার 3 আন্তর্জাতিক স্টেডিয়ামে। জানান, প্রিমিয়ার লিগের জন্য 8টি মাঠের মধ্যে থেকে বেছে নেওয়া হবে 6টি মাঠ। অবশ্যই আমরা ভালো উইকেট চাই, যে উইকেটে অনেক রান হবে, ঠিক আছে। তো নিউজিল্যান্ডের সাথে যেহেতু খেলা, আমরা অবশ্যই আমাদের যেহেতু হোম গ্রাউন্ড, আমরা যে হোমে তো খেলা হলে বুঝিনি আমাদের খেলোয়াড়দের বা আমাদের কিছু চাহিদা থাকে বা কিভাবে কি হবে না হবে। তবে আমি এ বিষয়ে আপনি সুনিশ্চিতভাবে কিছু বলছি না এখন, কারণ এগুলি বলার জিনিস না। তবে আমরা চাই একটা সুন্দর উইকেট হবে, যে উইকেটে নিউজিল্যান্ডের প্লেয়াররাও খেলে স্বাচ্ছন্দ্য ফিল করবে। আমার বাংলাদেশের ছেলেরা তো আছেই। আমাদের ডোমেস্টিক লিগের কথা তো আমরা বললামই, আমরা এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এই মানে অনেক দেরি হয়ে গেছে, তারপরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশের সমস্ত শীর্ষস্থানীয় ক্লাবগুলি প্রিমিয়ার ডিভিশন খেলতে রাজি হয়েছে। তারা বেশ উৎফুল্ল এই লিগ হওয়ার কারণে। তবে ইনশাল্লাহ এই প্রিমিয়ার ডিভিশনের লিগটাও কিন্তু খুব আকর্ষণীয় হবে, কারণ আপনারা জানেন
এই প্রিমিয়ার ডিভিশনের খেলা বা লিগের খেলা দিয়ে কিন্তু বাংলাদেশের আজকে এই উত্থান। এখানের এই পূর্বাচল এবং এই ফতুল্লা স্টেডিয়াম নয়, আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক দুটি ভেন্যু এখন একেবারে আন্তর্জাতিক অঙ্গনে এত সুন্দর মাঠ হিসেবে পরিচিতি লাভ করেছিল, কিন্তু সেগুলিতে দীর্ঘদিন খেলা না হওয়ার কারণে কিন্তু অটোমেটিক্যালি আন্তর্জাতিক ভেন্যু হিসেবে তারা আর এখন নেই, স্ট্যাটাস নেই। আমরা এগুলিকে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তর করার জন্য শীঘ্রই জরুরি পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। যে 100 উইকেট প্ল্যান যেটা পাইলট করেছে সেটা আমি এখনও জানি না এটা কিভাবে করছে, কোথায় কোথায় করেছে। আসলে আমাদের দেখতে হবে যে জায়গাগুলিকে বেছে নেওয়া হয়েছে সেগুলিতে আমাদের খেলোয়াড়দের কতটুকু মানে তাদের কতটুকু প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ডেফিনেটলি যদি আমরা করে দিতে পারি তাহলে তো আমাদের খেলোয়াড়রাই উপকৃত হবে। সভাপতির চেয়ারে বসেই খালেদ মাহমুদ সুজনকে ক্রিকেট বোর্ডে ফিরিয়েছেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়কের অভিজ্ঞতা কাজে লাগাতেই পরিকল্পনা নতুন বিসিবি বসের। আর তামিমের কাছে সুজনের প্রত্যাশার আকাশটাও সীমাহীন। রেদওয়ান শাওনের রিপোর্টে বিস্তারিত। আমি একটা চেয়ার ধরে বসে থাকবো যে খালেদ মাহমুদ সুজন আমার বোর্ড ডিরেক্টর হয়েছে। তামিম ভাই যদি আপনাকে সেই ডাকটা দেয় যে আপনি আসেন আমাদের সাথে কাজ করেন, আপনার ডিসিশনটা কি হবে? এইমাত্রই বললাম প্রয়োজন থাকলে অবশ্যই। মাসখানেক আগেই স্টার প্লেতেই জানিয়েছিলেন তামিম ইকবালের ডাকে আবারও হয়তো ফিরতে পারেন ক্রিকেট বোর্ডে। মাস ঘুরতেই তামিম বসেছেন বিসিবির সভাপতির চেয়ারটায়, নিয়েছেন ক্রিকেটের হারানো মর্যাদা ফেরানোর দায়িত্ব। কণ্টক এই পথ পাড়ি দিতে তাই খান সাহেবের ফোন খালেদ মাহমুদ সুজনকে। ভালো লাগছে বিসিবিতে আপনার? 21 মাস পর আসলে 21 মাস তামিম ফোন দিয়েছিল। ঠিক আছে। সুজনের হাত ধরে দেশের ক্রিকেট পেয়েছে অভাবনীয় সাফল্য। অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপ আর এশিয়া কাপ জয়ে তার কৃতিত্ব অনস্বীকার্য। সেই সুজন অবশ্য ক্রিকেট বোর্ডে ফেরার আগে কিছু শর্তও জুড়ে দিয়েছিলেন স্টার প্লের ক্যামেরায়। আপনি কাজ করতে গিয়ে ভুল করবেন সেটা অন্য জিনিস, আপনি ভালো করবেন ভুল করবেন, কিন্তু আপনি যদি সম্মান না পান, কারণ এটা কিন্তু কোনো এমন না যে আমরা কোনো আর্থিক অনুদান পাই বিসিবিতে গেলে, একটা সম্মানের জায়গা, ঠিক না? সেখানে যদি আমি সম্মান না পাই তাহলে সেখানে আমি যাবো কেন? তো আমার কথা হলো যদি আমাকে সম্মানের সাথে কাজ করার স্কোপ করে দেয়, কাজ করার স্কোপ করে দিতে হবে। এমন না যে আমি একটা চেয়ার ধরে বসে থাকবো যে খালেদ মাহমুদ সুজন আমার বোর্ড ডিরেক্টর হয়েছেন, আমি ওই প্রতিষ্ঠান আমার নাম দরকার না, আমার কাজ করার দরকার। সেটা যদি তামিম বা যেই বোর্ডে আসবে নতুন কেউ আসছে যদি তারা চিন্তা করে যে আমাকে প্রয়োজন, তাহলে আমি একবার সেকেন্ড থট দিব আমার। চলতি বছরে বন্ধ থাকা ঘরোয়া ক্রিকেটকে দায়িত্ব নেয়ার তৃতীয় দিনেই জীবন দিয়েছেন নতুন সভাপতি। মসনদে বসার ঘণ্টাখানেক পরেই ঘরোয়া ক্রিকেটে নারী পুরুষের বেতন বাড়িয়েছেন তিনি। ক্রিকেট বান্ধব এই সভাপতিকে নিয়ে তাই আশাবাদী খালেদ মাহমুদ। আমি খুব আশাবাদী তামিমকে নিয়ে। কে কী বলে আমি জানি না, কারণ তামিমের সাথে আমার ছোটো ছোটো যতবার কথা হয়েছে ও যেভাবে চিন্তা করে, আই বিলিভ যে এই যুগের প্লেয়ার অনেক পরিচিতি আছে, ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি আছে, ও ভালো করবে বলে আমি বিশ্বাস করি। সেটা আমার ব্যক্তিগত একটা যে তামিম দারুণ করবে। ওর মতন একটা ছেলেকে যার গার্ডস আছে, যার বোল্ড আছে, ওর ছেলে যে ক্রিকেট নিয়ে সত্যি কথা ভালোবাসবে, কারণ তামিমের পাওয়ার কিছু নেই ক্রিকেট থেকে, ওর এখন দেওয়ার টাইম। কারণ ও দিবে, আমি মনে করি সেটাই। তামিমের থেকে অনেক বড় কিছু আশা করবো, ভালো কিছু আশা করবো, এবং আমি আশা করি তামিম অনেক ভালো কিছু করবে। 3 মাস পরের বোর্ড নির্বাচনে অংশ নিবেন কিনা এ নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন খালেদ মাহমুদ সুজন। তবে তামিম চাইলে তাতেও কি না করতে পারবেন তিনি? রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। দেশের ফুটবলের খবর। বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে প্রতিশোধ নিল আবাহনী লিমিটেড। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই জয়ে টেবিলের 2 নম্বরে উঠে এসেছে ধানমন্ডির ক্লাবটি। এছাড়াও মুন্সিগঞ্জে ফকিরের পুলকে 2-0 গোলে ব্রাদার্স ইউনিয়ন এবং গাজীপুরের রহমতগঞ্জকে 2-0 গোলে হারিয়েছে পিডব্লিউডি। দুজন বিশেষ অতিথি। বাংলাদেশ ফুটবল লিগের এমনই দশা, খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়ছে কুকুর, বন্ধ হয়ে যাচ্ছে খেলা। ফুটবলারদেরকে সামিল হতে হচ্ছে কুকুর তাড়ানোর কাজে। আবার খেলা শেষ হতেই মাঠে ঢুকে পড়ছেন দর্শক। মোরসালিন মিতুলদের জড়িয়ে ধরছেন, তুলছেন সেলফি। নিরাপত্তার যেন কোনো বালাই নেই। সবাই ঢুকে পড়েছেন মাঠে। বিরতির পর বিএফএল-এর প্রথম দিনেই ঢাকা ডার্বি। ম্যাচের শুরুতেই মুজাফফরের নেয়া বাঁকানো কর্নার, মিতুল মার্মা ব্যর্থ গোলের গতিবিধি বুঝতে। বল সোজা গিয়ে পৌঁছায় জালে। কিছুদিন আগে সান্তোসের জার্সিতে এমন এক গোল করেছিলেন নেইমার জুনিয়র। কর্নার থেকে সরাসরি এমন দুর্লভ ও নান্দনিক গোল পরিচিত অলিম্পিক গোল নামে। 1924 সালে আর্জেন্টিনার সিজার উনচারি অলিম্পিক চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে কর্নার থেকে সরাসরি গোল করে প্রথম রেকর্ড করেন। সেখান থেকেই নামটির উৎপত্তি।
তবে উজবেক মিডফিল্ডারের অলিম্পিক গোলের লিড খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। 17 মিনিটে মেরাজুলের গোলে সমতায় ফেরে আবাহনী। সেই সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে বল ক্লিয়ার করতে গিয়ে মিতুল মারমার সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয় মুরাদের। সতীর্থের কাছ থেকে আঘাত পেয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয় মুরাদকে। 65 মিনিটে এগিয়ে যায় আবাহনী। ধানমন্ডির ক্লাবটিকে লিড এনে দেন সুলেমান দিয়াবাতে। সাবেক মোহামেডান তারকার এই গোলেই মোহামেডানকে হারিয়ে প্রতিশোধ নেয় আবাহনী। চলতি মৌসুমের প্রথম দেখায় চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে 3-2 গোলে হেরেছিল আকাশী নীলরা। এই জয়ে ফোর্টিসকে টপকে টেবিলের 2 নম্বরে উঠে এসেছে আবাহনী। 12 ম্যাচে তাদের পয়েন্ট 22। এক ম্যাচ কম খেলে 24 পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। 21 পয়েন্ট নিয়ে 3-এ নেমে গেছে ফোর্টিস এফসি। এছাড়াও বিএফএল এর অন্য ম্যাচে ফকিরের পুলকে 2-0 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। রহমতগঞ্জকে 2-0 গোলে হারিয়েছে পিডব্লিউডি। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ। হামজা চৌধুরীদের সঙ্গে খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন রোনান সুলিভান। অন্যদিকে রোনানকে জাতীয় দলে দেখতে চান জামাল ভুঁইয়া। বাংলাদেশ ক্যাপ্টেন মনে করছেন রোনান যেভাবে অনূর্ধ্ব 20 সাফে খেলেছে তাতে আগামী ফিফা উইন্ডোতেই জাতীয় দলে ডাক পাওয়া উচিত। তবে কি শীঘ্রই রোনান সুলিভানকে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে? অনূর্ধ্ব 20 সাফে বাংলাদেশের হয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই বিস্ময় বালক। অবিশ্বাস্য ফ্রিকিক, টপ নচ ফিনিশিং আর বিশ্বমানের পানেক্কা শট। রোনান যেভাবে বিস্ময় ছড়িয়েছেন তাতে মুগ্ধ বাংলার ফুটবল ফ্যানরা। দাবি তুলেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই মিডফিল্ডারকে জাতীয় দলে নেয়ার জন্য। রোনানই হতে পারেন বাংলাদেশের পারফেক্ট নাম্বার 9। ফুটবলের যে আকাঙ্ক্ষা যে নাম্বার 9 নাই, সেক্ষেত্রে আমরা কিছুটাও হলো রোনান যদি লামিন ইয়ামাল যদি 16 বছরে ডেবিউট করতে পারে ন্যাশনাল টিমে, রোনান কেন পারবে না 18 বছরে? রোনান নিজেও জানিয়েছেন হামজা চৌধুরীর সাথে খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। স্বপ্ন তার বাংলাদেশকে নিয়ে যাওয়া বিশ্বকাপে। আমার স্বপ্ন বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপ খেলা, বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরা। সবকিছুই দুর্দান্ত। চ্যাম্পিয়ন হওয়া, ফ্যানদের সমর্থন, ভারতকে হারানো। আমি এখন জাতীয় দলে খেলতে চাই। হামজা ও বাকি সবার সঙ্গে খেলতে পারাটা অবিশ্বাস্য ব্যাপার হবে। এবার রোনান সুলিভানকে জাতীয় দলে দেখার ইচ্ছা পোষণ করেছেন জামাল ভুঁইয়াও। বাংলাদেশ জাতীয় দলের এই ক্যাপ্টেন মনে করছেন রোনান যেভাবে পারফর্ম করেছেন তাতে আগামী ফিফা উইন্ডোতে সান মারিনোর বিপক্ষেই দলে ডাক পেতে পারেন। যে পারফরমেন্স করছে আমি মনে হয় he should be called up for the next camp. বাংলাদেশ জাতীয় দল ফিনিশিং সমস্যায় ভুগছে। হামজা সৌমিত্রা আসার পর বাংলাদেশের খেলার মান পাল্টে গেছে। অসংখ্য সুযোগ তৈরি হলেও ফিনিশিং দুর্বলতায় আসে না কাঙ্ক্ষিত গোল। তাই রোনান যদি জাতীয় দলের হয়ে খেলেন তাহলে ফিনিশিং ব্যর্থতার সমাধান পাবে বাংলাদেশ। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ। হকির খবর। এশিয়ান গেমস কোয়ালিফায়ার্সে নিজেদের শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে স্থান নির্ধারণী ম্যাচে তাইপেকে 3-2 গোলে হারায় লাল সবুজরা। দলের হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম, অন্য গোলটি মেহরাবের। এর আগে বৃহস্পতিবার হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এ পর্যন্ত 11 বার অংশ নিয়েছে। এর মধ্যে 1978 এবং 2018 সালে ষষ্ঠ হওয়াই ছিল সর্বোচ্চ সাফল্য। আগামী সেপ্টেম্বরে জাপানের আচি ও নাগোয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের 20তম আসর। দেশে ফিরেছেন দক্ষিণ এশিয়ান রিলেশনস টুর্নামেন্টে স্বর্ণপদক জয়ী বাংলাদেশের 2 ব্যাডমিন্টন খেলোয়াড় সিফাতুল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়। পাকিস্তান থেকে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় 2 শাটলারকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন সহ সংস্থার সদস্য রাইসুল আলম খান। এ সময় প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব মারুফ আহমেদ মৃদুল উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে পুরুষ দ্বৈতের ফাইনালে নেপালের জুটিকে 2-1 সেট হারিয়ে পদক জেতেন বাংলাদেশের সিফাতুল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়। একটা ইন্দোনেশিয়ান কোচের আন্ডারে আমরা সাফের ক্যাম্প করেছি, ঠিক আছে, অনেক দীর্ঘদিন করেছি। এটা করার ফলে আমাদের পারফরমেন্সটা অনেক ভালো হয়েছে। তো আমরা এখন আপনার সাফ আন্ডার-23 রেজাল্ট করছি। ইনশাল্লাহ আমাদের রেজাল্ট থাকবে, ইচ্ছা থাকবে এখন সিনিয়র রেজাল্ট করা। আমাদের যখন সাফের ক্যাম্প হবে ওখানে সব টপ ক্লাস যারা প্লেয়ার আছে সবাই থাকবে।
তো সেই জায়গায় যখন আমরা জুনিয়র হিসেবে আমরা তাদের সাথে যখন খেলার সুযোগ পাবো, সবাই একসাথে প্র্যাকটিস করব, তখন আমাদের গেমের মানটা এমনিতেই ইমপ্রুভ হবে। ওরা এখন সারা 12 মাস প্র্যাকটিস করে মাশাআল্লাহ, যাকে ডাবলসে হারাইছে সিঙ্গেলস গালিব কিন্তু প্রথম গেম বেস্ট অফ 3 করছে, ওর ওয়ার্ল্ড নাম্বার 1 ছিল জুনিয়রে, তো ওর সাথে খুবই ভালো সিঙ্গেলস গেম হয়েছে এটা মাশাআল্লাহ, জয়ে খুব ভালো খেলছে। হামজা চৌধুরীর লেস্টার সিটির মতোই রূপকথার গল্প লিখতে চলেছে সুইস ক্লাব থুন। চলতি মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে সুপার লিগে এসেই শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সুইজারল্যান্ডের ছোট্ট শহরের থুনের ক্লাবটি। নেই তারকা ফুটবলার, ক্লাবের বাজেট লিগের দ্বিতীয় সর্বনিম্ন। তারপরও টেবিলের শীর্ষে তাদের 12 পয়েন্টের লিড। কোনো অঘটন না ঘটলে ইতিহাস লিখবে এফসি থুন। সুইজারল্যান্ডের ছোট্ট শহর থুন, যেখানে স্বপ্নের আকাশটা কল্পনার চেয়েও বড়। শহরটার জন্য একটা বড় খবর ছিল, নতুন সুইস ফুটবল হোম পাচ্ছে তারা। কিন্তু আসল জাদু শুরু হয়েছে ঠিক তার পাশের মাঠে। এফসি থুনের জার্সি গায়ে একদল সাধারণ মানুষ শুরু করে অসাধারণ এক গল্প লিখতে। স্বপ্নবাজ কিছু ফুটবলারের হাত ধরে দ্বিতীয় বিভাগের গণ্ডি পেরিয়ে চলতি মৌসুমেই সুইস সুপার লিগে পা রাখে থুন। স্বাভাবিকভাবেই প্রাথমিক লক্ষ্যটা ছিল রেলিগেশন এড়ানো। ক্লাবের বাজেটটাও পুরো লিগের দ্বিতীয় সর্বনিম্ন। কে জানতো এই দলটাই লিখতে শুরু করবে রূপকথার গল্প। মৌসুম যত গড়িয়েছে থুন ততই অবিশ্বাস্য হয়ে উঠেছে। এখন তারা দাঁড়িয়ে আছে লিগ শিরোপার একেবারে দোরগোড়ায়। ক্লাবের 125 বছরের ইতিহাসে প্রথমবারের মতো সুইস চ্যাম্পিয়ন হবার স্বপ্ন হাতের নাগালে। লিগে সবচেয়ে বেশি গোল করেছে তারা, গোল হজমও করেছে সবচেয়ে কম, দ্বিতীয় সেরা রেকর্ড। যা চেয়েছে তাই হয়েছে। প্রতি ম্যাচ যেন এক একটা কবিতা, প্রতিটি গোল যেন এক একটা চিৎকার, যা বলছে আমরা পারি। এখনও নিয়মিত মৌসুমের একটা ম্যাচ বাকি, তারপর চ্যাম্পিয়নশিপ গ্রুপে 5টি। অথচ 6 ম্যাচ হাতে রেখে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেন্ট গ্যালেনের চেয়ে তারা এগিয়ে 12 পয়েন্ট। এই ব্যবধান শুধু সংখ্যা নয়, এটা বিশ্বাসের জয়গান। সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী বড় দলগুলো এবার পেছনে পড়ে গেছে। জেরদান শাকিরের নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়ন বাসেল, একসময়ের অপ্রতিরোধ্য ইয়াং বয়েজ, জুরিখের 2 ঐতিহ্যবাহী ক্লাব, সবাই এখন দূর থেকে শুধু দেখছে। এই গল্প শুনলে চোখের সামনে ভেসে ওঠে 2016 সালের লেস্টার সিটি, 1998 সালের কাইজার স্লাউটার্ন। সুইজারল্যান্ডেও এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল 1952 সালে, যখন গ্রাসহপার্স দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু থুনের এই আধিপত্য তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি হৃদয় ছোঁয়া। 2005 সালে যখন থুন দ্বিতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল, তখন দলের 2 স্তম্ভ ছিলেন মাউরো লুস্ত্রিনেল্লি আর আন্দ্রেয়াস গেরবার। আজ তারা আবার ফিরে এসেছেন। লুস্ত্রিনেল্লি এখন প্রধান কোচ, গেরবার ক্লাবের প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টর। যেন 2 পুরনো যোদ্ধা নতুন করে অস্ত্র হাতে নিয়ে বলছেন, চলো আবার লড়ি। একজন মাঠের ধুলোয়, অন্যজন পেছন থেকে নীরবে শক্তি যোগাচ্ছেন। থুনের দলে বড় কোনো তারকা নেই, তবে তারা একটা পরিবার। আছে অভিজ্ঞতার ঝুড়ির সাথে তারুণ্যের ছোঁয়া। বিভিন্ন দেশ থেকে আসা এই ছেলেরা থুন লেকের পাড়ে এসে এক হয়েছে, একই স্বপ্ন দেখছে, একই হৃদয় লড়ছে। ফুটবল এমনই খেলা, এখানে টাকা, নাম, খ্যাতি সবসময় জিততে পারে না। জিততে পারে শুধু বিশ্বাস, একতা আর অদম্য ইচ্ছাশক্তি। ছোট শহর লেখে বড় গল্প। একদিন হয়তো ইতিহাসের পাতায় লেখা হবে, ছোট শহর থুন একবার পুরো সুইজারল্যান্ডের আকাশ ছুঁয়ে দিয়েছিল। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। আইপিএল নামক একটা টুর্নামেন্ট বদলে দিয়েছে গোটা ইন্ডিয়ান ক্রিকেট। প্রতি আসরেই কোনো না কোনো গ্লোবাল স্টারের জন্ম হয় এই ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে। আইপিএলে দুর্দান্ত ম্যাচ উইনিং নকে রাতারাতি বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন অখ্যাত মুকুল চৌধুরী। অথচ বিপিএল থেকে এখন পর্যন্ত কতজন বড় ক্রিকেটার বের করে আনতে পেরেছে বিসিবি? কেন ভারত পারে আর বাংলাদেশ পারে না? বিস্তারিত জানাচ্ছেন কেএম সনি। এমন একটা ছবি একজন ক্রিকেটারের আজন্ম আরাধ্য, টিমমেটদের কাঁধে 21 বছরের মুকুল চৌধুরী। গেল পরশু যে নামটা কেউ জানতই না, আজ সে তারকা। আইপিএলে কলকাতার বিপক্ষে মুকুলের ওয়ান ম্যান শো। হারতে বসা দলকে একা হাতেই জেতালেন 21 বছরের রাজস্থানী। আজ মুকুল, কাল হয়তো অন্য কেউ। এভাবেই আইপিএল আকাশ ভরে যায় তারাই তারাই। কিভাবে প্রতি বছর কোনো না কোনো বিশ্ব তারকার জন্ম হয় আইপিএলে? উত্তর খুঁজতে আমরা যাব মুকুলের গল্পে। তারকা হওয়ার কোনো শর্টকাট পথ নেই, আছে নিবেদন আর পরিশ্রম।
রাজস্থানের এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এক তরুণ, যার ক্রিকেটার হওয়ার স্বপ্ন জন্মেছিল তার জন্মেরও আগে তার বাবার চোখে। সীমিত সুযোগ, দূরের একাডেমিতে যেতে 70 কিলোমিটার পথ পাড়ি, শহর থেকে শহরে ঘুরে অনুশীলন, এই সংগ্রামই তাকে তৈরি করেছে। 2023 সালে রঞ্জি ট্রফি, এরপর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ঝোড়ো পারফরমেন্স, সব মিলিয়ে নিজেকে প্রমাণ করেছেন ধাপে ধাপে। ভারতের ক্রিকেট কাঠামোটা এখানে গুরুত্বপূর্ণ। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ম্যাচ, শক্তিশালী প্রতিযোগিতা, ট্যালেন্ট স্কাউটিং এবং সবচেয়ে বড় কথা পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ। মুশতাক আলী ট্রফিতে 200 স্ট্রাইক রেটে রান তুলে নজর কাড়েন মুকুল, সুযোগ পান আইপিএলে। এমন প্লেয়ারদের জন্য ফ্র্যাঞ্চাইজগুলো ঝুঁকি নিতে ভয় পায় না, ফল উঠে আসে মুকুলের মতো প্লেয়ার। তবে কি বাংলাদেশে প্রতিভার অভাব? একদম না। বয়স ভিত্তিকে তো বাংলাদেশও বড় দল, তাহলে সিনিয়র লেভেলে পারে না কেন? ঘরোয়া ক্রিকেটের মান কিংবা সুযোগ সুবিধার দিক দিয়ে ভারতের থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। এই দেশে লিগের সংখ্যা কম হওয়ায় প্লেয়ারদের সুযোগও থাকে কম। দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল এর মান নিয়েও আছে প্রশ্ন। সমস্যা আছে আরও, ভারতের মতো ক্রিকেট কালচার গড়ে ওঠেনি বাংলাদেশে, তার উপর আইডল ক্রিকেটারের অভাব তো আছেই। ফলে তরুণরা ক্রিকেট বিমুখ হচ্ছে এবং বাবা মাও সন্তানকে ক্রিকেটার বানানোর আগ্রহ হারাচ্ছে। প্রশ্নটা এখানেই, বাংলাদেশ কি মুকুলদের তৈরি হওয়ার মতো পরিবেশ দিতে পারছে? যেদিন পারবে সেদিন হয়তো এমন গল্প শুধু ভারতে নয়, বাংলাদেশের ক্রিকেটেও নিয়মিত শোনা যাবে। কেএম সনি, স্টার নিউজ। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।